আসসালামু আলাইকুম। দ্বিতীয় বর্ষের অনার্সের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা স্যাম্পলিং টেকনিক কোর্সের নিয়ে কথা বলবো। আমাদের আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্থলিত দ্রব্য নমুনায়নের বন্টন সমস্যা বা প্রবলেম অফ অ্যালোকেশন নিয়ে কথা বলবো, সাথে আরো কিছু রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো। এটা আমাদের অষ্টম ক্লাস। শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে স্থলিত দ্রব্য নমুনায়ন কি, তার বিভিন্ন এস্টিমেশন কিভাবে প্রাক্কলন করা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলছি। তার বেদাঙ্কটা কিভাবে বের করা হয় সেটা নিয়েও কথা বলছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্টন সমস্যা এবং আরো কিছু প্রাক্কলন আছে। আমরা কি দেখি, স্থলিত দৈব নমুনায়নে বন্টন সমস্যা কি, এটা বোঝার জন্য আমরা আগের ক্লাসে যে বিষয়টা অবতারণা করেছিলাম এখানে আমরা সেই জিনিসটাই করলাম। কোনো একটা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী কর্মচারীদের যে মাসিক বেতনের দেওয়া আছে, সেই এক্সাম্পলেই আমরা এখানে প্রথম শ্রেণীর 10 জন, দ্বিতীয় শ্রেণীর 17 জন, তৃতীয় শ্রেণীর 13 জন, এখানে আমাদের 40 জন কর্মচারী দেওয়া আছে। আমরা যদি স্থলিত দ্রব্য নমুনায়ন ব্যবহার করে 10 জন শ্রমিক, 10 জন কর্মচারী আমরা নির্বাচন করতে চাই, তাহলে আমরা কোন শ্রেণী থেকে কতজন কর্মচারী আমরা নির্বাচন করব? এই যে এখানে একটা প্রবলেম, কিন্তু আমরা 40 জন কর্মচারী থেকে 10 জন সিলেক্ট করব এবং সেই 10 জনকে আমরা প্রথম শ্রেণী থেকে নিয়ে নিব। প্রথম শ্রেণী থেকে নিয়ে নিলে তো হবে না, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী বাদ পড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় শ্রেণী থেকে নেই তাহলে তৃতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে এই যে সমস্যাটা, যে সমগ্রটা আমরা পেলাম ঠিকই আছে, তার থেকে আমরা নমুনা যত আকারে সেই নমুনাটা কোন ভাগ থেকে বা কোন শ্রেণী থেকে, যেটা স্তর বলি আমরা, কোন স্তর থেকে কতটি নমুনায়ন আসবে, সেই যে সমস্যা, এই সমস্যাটাকে স্থলিত নমুনায়নে বন্টন সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে বন্টন সমস্যা কি স্থলিত, তাহলে বলতে পারো যে সমগ্রকে যখন কতগুলো স্তরে ভাগ করা হয়, তারপরে প্রতিটা স্তর থেকে কোন স্তর থেকে কতটি নমুনা আসবে, সেই যে সমস্যা, সেই সমস্যাটাকে বন্টন সমস্যা হিসাবে আমরা ট্রিট করি। তো এখানে তোমাদের প্রবলেম বন্টন সমস্যাটা কি, এই চিত্র থেকে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। এবার আমরা বন্টন সমস্যার নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আমরা জানলাম যে স্থলিত জীবনের সমগ্র কোন স্তর থেকে কতটা নমুনা আমরা নিয়ে আসবো, সেই যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে আমরা বলতেছি বন্টন সমস্যা। তাহলে আমরা এবার দেখবো যে কোন স্তর থেকে কতটা স্যাম্পল আমরা কিভাবে নিয়ে আসবো, এটা আমরা বলতেছি নমুনার আকার বন্টন, অ্যালোকেশন অফ স্যাম্পল সাইজ। স্থলিত দৈর্ঘ্য নমুনায়নের সংজ্ঞা হতে জানি যে প্রতিটি স্তর হতে স্বাধীনভাবে সরল দৈর্ঘ্য নমুনায়নের মাধ্যমে নমুনা একক চয়ন করতে হয়। এখন কোন স্তর থেকে কত আকারের নমুনা চয়ন করা হবে, অর্থাৎ বিভিন্ন স্তরের নমুনার আকার কত হবে তা নির্ধারণ করার পদ্ধতিকে নমুনার আকার বন্টন বা বন্টন বলা হয়। যেটা আমরা একটু আগেই তোমাদেরকে যে এক্সাম্পলটা দিলাম সেখান থেকে আমরা এটা আলোচনা করেছি যে
যেহেতু সমগ্রটা অসমগুণ সম্পন্ন হওয়ার কারণে আমরা কি করি, তাদেরকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো স্তরে আমরা ভাগ করে নিই। তারপরে প্রতিটা ভাগের এককগুলা সমগুণ সম্পন্ন হয়ে যায়, সেখানে আমরা সরল দেব নমুনা চয়ন করি। এখন স্তর থেকে কতগুলা নমুনা নিব, সেই নমুনার নেওয়ার বিষয়টাকেই আমরা বলতেছি যে বন্টন সমস্যা। নমুনার আকার নির্ধারণ করতে এমন ভাবে করতে হবে যেন নমুনা হতে প্রাপ্ত নিরূপক সর্বোচ্চ যথার্থতা প্রদান করে। শিক্ষার্থীরা, আমরা যথার্থতা বিষয়ে কিন্তু আমরা এর আগের পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা নমুনার মান নিয়ে সমগ্রকের বৈশিষ্ট্যটা আমরা বের করব, সেই নমুনার মানটা দিয়ে সমগ্রকের বৈশিষ্ট্যটা যেন যথাযথভাবে আমরা নির্ধারণ করতে পারি, এটা একটা বিষয়। তো স্থিত উন্নয়নে স্তর থেকে কতটা নমুনা নিব, সেই নমুনাটা এমন ভাবে নিতে হবে যেন আমার সমগ্রকের যে বৈশিষ্ট্য পরিমাপ করবো, এই নমুনাগুলির সাহায্যে যেন সেটা যথাযথভাবে প্রকাশ পায়। নমুনার আকার নির্ধারণের সময় নমুনা জরিপের জন্য প্রাপ্ত সম্পদ আমাদের বিবেচনা করতে হবে। আমরা শুধু আমাদের প্রয়োজন মতো নমুনা নিয়ে নিলাম তা হবে না। নমুনাটা নির্ধারণের জন্য আমাদের কি কি রিসোর্স আছে, আমাদের জনবল কেমন আছে, আমাদের বাজেট কেমন আছে, আমাদের টাইম কতটুকু আছে, সেই বিষয়টা আমাদের মাথায় বিবেচনায় রাখতে হবে। কারণ আমরা জানি কম খরচে অধিক তথ্য পাওয়াই নমুনা জরিপের মূল উদ্দেশ্য। আমরা এগুলো আলোচনা করেছি। প্রতি স্তরে নমুনার আকার কত হবে তা নির্ধারণ করতে যে বিষয়গুলি আমাদের বিবেচনা করতে হবে, সেই বিষয়টা হচ্ছে প্রথমত আমি যে সমগ্র স্তরে ভাগ করলাম, সেই স্তরের বিবেচনা করতে হবে আমার নমুনা নির্ধারণের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে ওই স্তরের সমূহের মানের ভেদাঙ্ক, অর্থাৎ স্তর সমূহের যে মান আছে সেই মানগুলোর মধ্যে ভেরিয়েশন কেমন, সেই জিনিসটাও আমার মাথায় নিয়ে আসতে হবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে স্তরের নমুনা এককতে তথ্য সংগ্রহের খরচ। এই তিনটা বিষয়, আমার স্তরের সাইজ কেমন, ওই স্তরে এককগুলোর ভেরিয়েশন কেমন আছে মানের মধ্যে, তারপরে হচ্ছে ওই স্তর থেকে আমি যদি নমুনা সংগ্রহ করি সেই ক্ষেত্রে প্রতি স্তরে খরচের পরিমাণটা কেমন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এগুলা চিন্তা করেই আমার নমুনা নির্ধারণ করতে হবে, নমুনার সাইজটা। এই সমস্ত বিষয়ে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে স্তরিত দৈব নমুনায়নের বন্টন আমরা মোটামুটি 4 ধরনের বন্টন আমরা জানি। এক হচ্ছে সমান বন্টন, ইকুয়াল অ্যালোকেশন। ইকুয়াল অ্যালোকেশন হচ্ছে যতগুলো স্তর আছে আমরা সমানভাবে নমুনার ভাগ করে নিব। দ্বিতীয় যেটা হচ্ছে সমানুপাতিক বন্টন, প্রপোর্শনাল অ্যালোকেশন। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে নেইমান অ্যালোকেশন। চতুর্থটা হচ্ছে অপটিমাম অ্যালোকেশন বা সর্বোত্তম বন্টন। এগুলা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। সমান বন্টন কি বলছি আমরা, এই পদ্ধতিতে আমরা কি করি, আমাদের যে মোট নমুনা আছে সেই নমুনার আকারকে আমরা প্রত্যেকটা স্তর থেকে সমান ভাগে ভাগ করে দিয়ে নেই। যদি আমার সমগ্র আকার ক্যাপিটাল এন হয় আর সেখানে যদি কে সংখ্যক স্তরে সেটাকে ভাগ করা হয়, আর যদি আমার স্যাম্পল সাইজ হয় এন, তাহলে এই সমান বন্টন বা ইকুয়াল অ্যালোকেশনে প্রতিটা স্তরে নমুনার আকার হবে এন স্মল এন বাই কে, অর্থাৎ মোট নমুনার আকারকে স্তর দ্বারা ভাগ করলে যতগুলা হবে ততগুলা প্রত্যেকটা স্তরকে আমরা নিব। আমরা যদি এক্সাম্পল বলি এখানে, আমরা যদি মনে করি যে আমার 100 আকারের একটা সমগ্রক আছে, আমরা যদি সেখান থেকে এবং সেই 100 আকারের নমুনাটা আমার মনে করি আমরা 5টা স্তরে বিভক্ত, 5টা স্তরে, তাহলে প্রতিটা স্তরে কতটা আছে, 20টা করে আছে নমুনা। অবশ্য স্তরে 20টা যে সেটা সমস্যা নাই, স্তরের মধ্যে সমান না হলেও সমগ্রকের আকার, সমগ্রকের আকারগুলা বিভিন্ন স্তরে সমানভাবে ভাগ না হলেও সমস্যা নেই, সেটা বিষয় না। আমরা যদি 100টা থেকে আমরা যদি মনে করো 20টা নমুনা নেই, তাহলে আমার স্তর আছে কয়টা, 5টা, তাহলে প্রতিটা স্তর থেকে আমি কয়টা করে নমুনা নিব, 20টা নমুনা, আমার স্তর আছে 5টা, আমি 20টা নমুনা নিব, তাহলে প্রতিটা স্তরে 20 ভাগ 5, প্রত্যেকটা থেকে 4টা করে নমুনা নিব।
তাহলে প্রথম স্তর থেকেও 4টা, দ্বিতীয় থেকেও 4টা, এরপরে পঞ্চম স্তর থেকেও 4টা, 4 5 20টি নমুনা। এটাই হচ্ছে সমান বন্টন বা ইকুয়াল এলোকেশন। তারপরে যেটা হচ্ছে সমানুপাতিক বন্টন, প্রপোর্শনাল এলোকেশন। এখানে যে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা স্তরের জন্য নমুনা ভগ্নাংশ বা স্যাম্পলিং ফ্র্যাকশন আমরা একটা বলছিলাম। স্যাম্পলিং ফ্র্যাকশন কিছুই না, এই নমুনার আকারকে করসপন্ডিং পপুলেশনের আকার দিয়ে যদি ভাগ করি সেটা স্যাম্পলিং ফ্র্যাকশন। স্তরের জন্য এই স্যাম্পলিং ফ্র্যাকশনটা কিন্তু ফিক্স। যদি ফিক্স থাকে তাহলে আমরা প্রতিটা স্তরে নমুনার আকারকে আমরা সমানুপাতিক বন্টন হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে সমানুপাতিক বন্টনে কি করা হবে, প্রতিটা স্তর থেকে তার সাইজ অনুযায়ী আমার স্যাম্পল সিলেকশন করতে হবে। অর্থাৎ যে স্তরে যে রকম সমগ্রকের একক আছে, সেই সমগ্রকের এককটা ওই স্তরের এককটা সমগ্রকের প্রপোর্শনাল হিসাবে যদি আমরা ট্রিট করি তাহলে সেইভাবেই সেটা আসবে। বিষয়টা আমরা এখানে এভাবে ব্যাখ্যা করছি যে প্রথম স্তর থেকে যদি সমগ্রকের আকার থাকে n1, তাহলে প্রথম স্তর থেকে আমরা নমুনা নিব স্মল n1, তাহলে স্মল n1 ক্যাপিটাল n1। এই যে স্যাম্পলিং ফ্র্যাকশন আমরা বলছি, প্রথম স্তরে স্যাম্পলিং ফ্র্যাকশন হচ্ছে স্মল n1 বাই ক্যাপিটাল 1। এভাবে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর হবে স্মল n কে বাই ক্যাপিটাল n। এগুলাকে যদি আমরা এবং মোট সমগ্রকের স্যাম্পলিং ফ্র্যাকশনে স্মল n বাই ক্যাপিটাল n, এটা যদি আমরা বিবেচনা করি এটা ইন জেনারেলি আমরা লিখতে পারি স্মল ni বাই ক্যাপিটাল ni ইকুয়াল টু স্মল n বাই ক্যাপিটাল। তাহলে এখান থেকে এই যে ni টা সমান কত হবে, ni টা সমান এই যে স্মল n বাই ক্যাপিটাল n থেকে স্যাম্পলিং ফ্র্যাকশন ইনটু ওই স্তরের নমুনার সমগ্রকের আকারটা। তো তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। ঠিক আগের এক্সাম্পলের মতন আমরা যদি বলি যে ওইটা বিষয় একটু রিলেটেড, তো তোমরা 100টা বললাম আমরা, তো যদি মনে করি যে একটা স্তরে আমার 20টা, আরেকটা স্তরে আমার আছে 30টা, আরেকটা স্তরে আছে আমার 25টা এবং আরেকটা স্তরে 25, 20 30 50 আর 25 25 50, এভাবে 100টা। এখন আমরা যদি প্রথম স্তর থেকে আমরা নমুনা নিতে চাই, আমার 20টা নমুনা নিব 100, তাহলে এখানে হবে 20 ডিভাইডেড বাই 100। প্রথম স্তরে কতটা আছে আমার সমগ্রকের আকারটা আমরা বলছি সেটা 20টা, তাহলে 20 ডিভাইডেড বাই 100 তাহলে কত হলো 1/5, আর এখানে হলো 20, তাহলে 4। প্রথম স্তর থেকে আমরা 4টা নিব, 20টা নমুনা আমাদের প্রথম স্তর থেকে 4টা নিব। এইভাবে বাকিগুলো আমরা ক্যালকুলেশন করব। তোমরা প্র্যাকটিক্যাল যখন করবে সেই জায়গায় ক্ষেত্রে আরো বিস্তারিত বোঝার সুযোগ থাকবে। এবার আমরা আসি নেমান বন্টন কি। তো নেমান বন্টনে আমরা সমানুপাতিক বন্টনে আমরা কি করলাম, স্তরের আকার অর্থাৎ স্প্যাডাম সাইজ বিবেচনা করি। নেমান বন্টনে এই স্তরের আকারের পাশাপাশি ওই স্তরে যে একক আছে তাদের ভেদাঙ্ক এখানে বিবেচনা করা হয়। এই পদ্ধতিতে একটি স্থির নমুনা আকারের জন্য i তম স্তর থেকে যে নমুনাটা আসবে সেই নমুনাটা হবে ওই স্তরের সমগ্রকের মানের এবং ওই স্তরের এককের ভেদাঙ্কের সমানুপাতিক। ভেদাঙ্ক না বলে এখানে আমরা পরিমিত ব্যবধানের সমানুপাতিক। ভেদাঙ্ক হচ্ছে SI স্কয়ার। ni যেমন এই যে আমরা এখানে লিখছি ni স্যাম্পল সাইজটা তার করেসপন্ডিং যে স্তর আছে সেই স্তরের সমগ্রকের আকার এবং ওই স্তরে যে একক আছে সেই এককগুলার পরিমিত ব্যবধানের গুণফলের সমানুপাতিক। ni প্রপোর্শনাল টু ক্যাপিটাল ni SI। তোমরা এখানে আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমরা স্যাম্পল সাইজটা কত এটা আমরা যদি এভাবে প্রপোর্শনেট উঠিয়ে দিই, সামেশন ni ইকুয়াল টু a ইনটু ni আছে, এখানে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, এবং এখানে যদি আমরা সামেশন নিয়ে নেই তাহলে এই ধ্রুবকের মানটা পাই আমরা এটা। এখন এই ধ্রুবকের মানটা যদি এই সমীকরণে বসায় দিই তাহলে প্রতিটা স্তর থেকে কি রকম নমুনার আকার মান নির্ধারণ করে তার মানটা হবে স্মল n ইনটু ক্যাপিটাল ni SI ডিভাইড বাই সামেশন ni SI। এই হচ্ছে নেমান বন্টনের সাহায্যে কোন স্তর থেকে কতটা নমুনা নিতে হবে। এবার আমরা আসি অপটিমাম এলোকেশন। তো অপটিমাম এলোকেশনের ক্ষেত্রে এটাকে অবশ্য সর্বোত্তম বন্টন বলা হচ্ছে।
নেমান বন্টন থেকে এটার ডেভেলপমেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জরিপ কাজ চালানোর জন্য আমাদের একটা নির্দিষ্ট খরচের জন্য আমরা ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনটাকে আমরা ন্যূনতম চাই। খরচ আমাদের ফিক্সড, আমাদের ডাটার মধ্যে যে ভেরিয়েশন সেটাকে আমরা মিনিমাইজ করব, অথবা ভেরিয়েশনের মানটা একটা নির্দিষ্ট লেভেলে রাখবো, খরচটাকে আমরা মিনিমাইজ করবো। দুইটা উপায়ে আমরা এই ক্ষেত্রে বিষয়টা বিবেচনা করতে পারি। একটা হচ্ছে টোটাল ডাটার ক্ষেত্রে আমার খরচটা ফিক্সড রাখবো, তাহলে ডাটার ভেরিয়েশনটা মিনিমাইজ করতে হবে। একটা হচ্ছে ডাটার ভেরিয়েশনটা আমরা একটা নির্দিষ্ট লেভেল ঠিক করে দিলাম যে এই পরিমাণ ভেরিয়েশন হলে আমরা অ্যাকসেপ্ট করবো, সেই ক্ষেত্রে খরচটা কতটুকু কমানো যায় এই দুইভাবে আমরা কাজটা করবো। কোন স্তরে কতটা নমুনার আকার নির্ধারণ হবে এই বিষয়গুলো মাথায় নিয়ে করলে এটাকে বলতেছি আমরা সর্বোত্তম বন্টন। এখন বিষয়টা আমরা আলোচনা করি যে কোনো একটা নির্দিষ্ট জরিপ কাজে যদি আমার খরচের পরিমাণ হয় সি, তাহলে এই বিভিন্ন স্তরে কি পরিমাণ নমুনার আকার নির্ধারণ হবে, অর্থাৎ এনআই এর মানটা কি রকম হবে, সেই বন্টনটার সূত্রটা হচ্ছে এটা। এনআইটা হবে মোট নমুনার সাথে এই যে ওই স্তরের সমগ্রকের আকার এবং পরিমিত ব্যবধানের সাথে গুণফলকে ওই স্তর থেকে ডাটা কালেকশনে কি পরিমাণ খরচ হবে তার ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এবং সেটাকে ভাগ করতে হবে সামেশন অফ এনআই এসআই ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ সিআই। এই হচ্ছে সর্বোত্তম বন্টনের ধারণা। এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত কথা বলবো কিভাবে আসলো। এবার আসি আমরা প্রত্যেকটা নমুনায়ন পদ্ধতিতে তার বিভিন্ন যে নিরূপক আছে সেগুলার কিভাবে প্রাক্কলন করা হয় সেটা আমরা আলোচনা করেছি, এবং তাদের সাহায্যে কিভাবে আমরা তার বেদাঙ্ক গুলা পরিমাপ করি সেটা আলোচনা। তো এখানে আমরা স্তরিত দৈব নমুনায়নের এর আগের ক্লাসে আমরা এখন এই সমানুপাতিক বন্টনের অধীনে ভেরিয়েন্সের মানটা কি রূপ হবে এটা আমরা আলোচনা করি। পরীক্ষায় আসে কিন্তু স্তরিত দৈব নমুনায়নের বেদাঙ্ক বের করা সমানুপাতিক বন্টনের ক্ষেত্রে সমানুপাতিক বন্টনের বেদাঙ্কটা কিরকম। এক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা আমরা লিখবো। আমরা জানি স্তরিত দৈব নমুনায়নের জন্য স্তরিত দৈব নমুনা গড়ের বেদাঙ্ক ভেরিয়েন্স অফ ওয়াই বার এস সমান 1 বাই ক্যাপিটাল এন স্কয়ার সামেশন এনআই এনআই মাইনাস স্মল এনআই এসআই স্কয়ার। এই মান কিন্তু আমরা আগেই বের করেছি, আগের ক্লাসে কিন্তু আমরা বলছি। এটা এখানে আর আমার বের করার দরকার নেই, আমরা সরাসরি এই মানটা লিখবো। এই ভেরিয়েন্সের মানটা সমানুপাতিক বন্টনে নমুনার আকারটা কি রূপ আমরা একটু আগে আলোচনা করছি। এই যে এখানে স্মল এনআই আছে, এই মানটা সমানুপাতিক বন্টনে যেটা পেলাম সেই মানটা আমরা এখানে বসাই দিয়ে বেদাঙ্কটা অবশ্যই বেদাঙ্কটাই হবে ভেরিয়েন্স অফ ওয়াই বার এস আন্ডার প্রপোর্শনাল অ্যালোকেশন। তাহলে আমরা কি জানি সমানুপাতিক বন্টনের জন্য এই যে এনআই এর মান অর্থাৎ আই তম নমুনার আকার কি n ইনটু ক্যাপিটাল এনআই বাই ক্যাপিটাল এন, এটা আমরা জানি। এই মানটা আমরা এখানে এখন বসাই দিব। সুতরাং ভেরিয়েন্স অফ ওয়াই বার এস টি এজ ইট ইজ মান আছে, জাস্ট আমাদেরকে এই স্মল এনআই এর জায়গায় আমার এই n ইনটু এনআই বাই এন বসাই দিতে হবে। আমরা এখানে বসাইয়া দিলাম, এটাকে একটু মডিফাই করা হয়েছে মান বসানোর সুবিধার্থে, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা এই যে এখানে এনআই এর পরিবর্তে আমরা বসাই দিলাম এই যে মানটা, লক্ষ্য করে দেখো এটা 1 বাই এনআই, তাহলে এইটা মান 1 বাই এনআই যদি হয় তাহলে এই মানটা উল্টে যাবে, তো সেইটা উল্টে দিছি আমরা। উপরে হচ্ছে ক্যাপিটাল, নিচে স্মল এন ক্যাপিটাল এনআই। আসলে মান বসানোর বিষয়, তোমরা আশা করি তোমরা এগুলা দেখলেই বুঝতে পারবে। এই মানটা এখানে বসানোর পর তারপরে এখানে আমরা একটু সরল করে নিলাম, লক্ষ্য করে দেখো আমরা সরল করে নিলাম। তো সরল যদি করে নেই চেহারাটা এরকম দাঁড়ায়, তার পরবর্তীতে চেহারাটা এরকম। তো ফাইনালি আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন স্মল এন সামেশন ডব্লিউআই এসআই স্কয়ার। ডব্লিউআই টা কি এটা আমরা এর আগে বলছি। আমরা স্তরিত দৈব নমুনার প্রতিটা স্তরের জন্য তার মোট সমগ্রকের মধ্যে ওই স্তরের সমগ্রকের আকার কতগুলো আছে সেটা সেই প্রপোর্শনটাকে আমরা বলতেছি ডব্লিউআই। তাহলে ডব্লিউআই সমান হচ্ছে ক্যাপিটাল এনআই বাই ক্যাপিটাল এন, এটা
আমরা আগের ক্লাসে এর পরিচয় দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো ফলো করলে বুঝতে পারবে। তাহলে সমানুপাতিক বন্টনের অধীনে স্তরিত দ্রবণের বেদাঙ্কের মানটা হচ্ছে এই যে এই মানটা আমরা স্ক্রিনে লক্ষ্য করি। এটাকে যদি আমরা স্যাম্পলিং ফ্র্যাকশন ইউজ করি, এফ নিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে আর এরকম। শিক্ষার্থীরা আমরা সমানুপাতিক বন্টনের জন্য ভেরিয়েন্স ওয়াই বার এস টি ভেরিয়েন্সটা কি সেটা আমরা জানলাম। এবার আমরা জানবো নেমান বন্টন কিভাবে আসে এবং সেই ক্ষেত্রে তার বেদাঙ্কের মানটা কেমন কিভাবে আসে। আমরা জানি যে নেমান বন্টনের ক্ষেত্রে স্যাম্পল সাইজ এমন ভাবে নির্ধারণ করা হয় যেন ভেরিয়েন্স অফ ওয়াই বার এস টি মানটা ন্যূনতম হয়। তাহলে আমরা যদি এই কন্ডিশনে আমরা এটা করি, এবং তাহলে এনআইটা এমন ভাবে নির্ধারণ করতে হবে যেন এন ইকুয়াল টু সামেশন এনআই এটা ফিক্সড হবে এই শর্তে। তাহলে সেই শর্তটা হবে এটা ভেরিয়েন্স অফ ওয়াই বাই এস টি, এই যে ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সের মানটা যেন আমার মিনিমাম হয়। আমরা যদি এই শর্তটা দিয়ে একটা রাশি এস সমান আমরা ধরলাম, সেইটা কি ভেরিয়েন্স অফ ওয়াই বার এস টি মাইনাস ল্যামডা ইনটু এন মাইনাস সামেশন এনআই। এই কন্ডিশনটা আমরা ধরে নিলাম, এটা তোমাদেরকে মোটামুটি মনে রাখতে হবে। এটাকে বললাম আমরা ইকুয়েশন 1। এখানে যে এটা কিছুই না, এই অংশটা হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই বার এস টি। এটা তো এখানে এই যে স্থির রাশি যেটা দিলাম সেটাকে সাইড চেঞ্জ করলে এন মাইনাস সামেশন এনআই, আর এর সাথে ল্যামডা নিলাম। ল্যামডাকে আমরা বলতেছি ল্যাগ্রাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার এটা আমরা এখানে ইনক্লুড করলাম। ম্যাক্সিমাইজ মিনিমাইজেশনের ক্ষেত্রে এই জিনিসটা পড়ছো নন মেজর কোর্সে ম্যাথমেটিক্সে। আমরা এটা নিলাম। এখন এই ইকুয়েশন 1টাকে যে কোয়ান্টিটিটা ধরলাম সেটাকে আমরা যদি এনআই এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই? ডেল পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন, তাহলে ডেল এস বাই ডেল এনআই। তাহলে এইখানের মধ্যে প্রথম রাশিতে আমার এই যে এই জায়গায় শুধু এনআই আছে, এখানে কিন্তু নাই। তাহলে এই অংশের মান হবে আমার 0। তাহলে এখানে যদি আমরা এনআই কে ডিফারেন্সিয়েশন করি তাহলে এনআই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হবে মাইনাস 1 এনআই টু দি পাওয়ার মাইনাস 2, আর সাথে এই কনস্ট্যান্ট আমার থাকবে। লক্ষ্য করে দেখো মাইনাস এন স্কয়ার বাই এন স্কয়ার এটা আছে, আর এই যে এনআই টু দি পাওয়ার মাইনাস 2 এটাকে আমরা 1 বাই এনআই স্কয়ার লিখতে পারি, আর এই এস হিসাবে থাকবে। তাহলে এই রাশি ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে এটা। আর এইখানে যেটা হচ্ছে এনআইটা এটা কনস্ট্যান্ট, সো এটা ডিফারেন্সিয়েশন 0 উইথ রেসপেক্ট টু এনআই। আর এইখানে এই এনআইটা যখন আমরা i = 1 2 কে বসাবো, তো সেখানে n1 n2 প্লাস ni প্লাস nk। এই এনআইটা হবে ডেল এনআই বাই ডেল এনআই, এনআই এনআই এর সাথে সেটা হবে 1 1 ইনটু ল্যামডা, 1 ইনটু ল্যামডা। এখন এখানে আছে মাইনাস, সেই মাইনাসে মাইনাস এটা প্লাস প্লাস ল্যামডা। আশা করি তোমরা এটা বোঝার কথা। ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এই ডিফারেন্সিয়েশন করার পর আমরা সেটা 0 বসাবো। তো যদি 0 বসাই তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম। এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন, এখানে সিম্পল ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন থেকে আমরা নমুনার আকারটা কত পাই? ni বাই ni si ডিভাইডেড বাই ক্যাপিটাল N স্কয়ার রুট ল্যামডা। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এটা আমরা পেলাম। এবার আমরা পরবর্তী দিকে যাই। এখন সমীকরণ যে 2 আমরা একটু আগের যে স্লাইডে দেখো, এই যে সমীকরণ যে 2, এই 2টা যদি আমরা একটু কাজ করি, যদি উভয়পক্ষে সামেশন নেই, তাহলে বাম দিকে আমার এনআই ছিল সেটা সামেশন এনআই, ডান দিকে উপরের অংশে এনআই এসআই ছিল, তাহলে সামটা এখানেই ইনক্লুড হবে। লক্ষ্য করে দেখো এই রাশিতে কিন্তু এনআই এসআই আর এন ইনটু স্কয়ার রুট ল্যামডা, এগুলা কিন্তু কোনো ইয়ে নাই, এগুলা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলে সামেশন নিলে দুই দিকে যেখানে ভেরিয়েবল আছে সেই জায়গায় সামেশনটা যাবে। তো সামেশনটা স্বাভাবিকভাবে এনআই এসআই এর সাথে চলে গেল। সামেশন এনআই সমান প্রতিটা স্তরের নমুনার আকার যোগ করলে আমরা মোট নমুনা পাই, এটা আমরা আগেই জানি। এন সমান হচ্ছে এটা, এটা হচ্ছে ইকুয়েশন 3। এখন ইকুয়েশন 2 কে ইকুয়েশন 3 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে ইকুয়েশন 2 হচ্ছে এটা, 3 হচ্ছে এটা, আর ইকুয়েশন 2 এই যে ইকুয়েশন 2 হচ্ছে এটা। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? ni ডিভাইডেড বাই n। আর ডান পক্ষে এটা যদি আমরা করি তাহলে দেখো, লক্ষ্য করে দেখো, কাটাকাটি করে গিয়ে আমার থাকে এই রাশিটা। এটা আসলে কি? লক্ষ্য করে দেখো, আমরা যদি চেঞ্জ করি এই যে এটা, এই যে বন্টনে নেমান বন্টনে এই মানটাই আমরা জানি। তো এটা কিভাবে আসলো? ডেরিভেশন যদি আসে তোমরা এইভাবে করে দেবে।
বা নেমান বন্টনের আন্ডারে ভ্যারিয়েন্সের মানটা কত এটা আমাদের জানতে হবে। আমরা জানি নেমান বন্টনে এনআই এর মানটা এটা, আর ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি এই মানটা আমরা আগেই জানি, আমরা বলছি আগের ক্লাসে আমরা পড়েছি। এখন এইখানে আমরা এনআই এর যে মানটা আছে এই এনআই এর পরিবর্তে আমরা এই মানটা যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে এখানে সরল করলে ভেরিয়েন্সের যে ফরম্যাটটা আসে সেই ফর্মটা হচ্ছে এটা, এবং এই ফর্মটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি তাহলে ফাইনালি ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি এর মানটা হয় এটা। এই ভেরিয়েন্সটাকেই আমরা বলতেছি ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি আন্ডার নেমান অ্যালোকেশন। নেমান অ্যালোকেশনের অধীনে আমার ভেরিয়েন্সের চেহারাটা হচ্ছে এরকম। তো বিভিন্ন বন্টনের ক্ষেত্রে ভেরিয়েন্সের মানটা কিরকম এগুলা পরীক্ষায় আসে, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। সর্বোত্তম বন্টন আমরা কিভাবে উদ্ভাবন করব, এটা আমরা আগেই বলছি যে এনআইটা নির্ধারণ করার জন্য আমার এখানে যে বিষয়টা হচ্ছে নির্দিষ্ট খরচের জন্য ভেরিয়েন্সের মানটাকে আমার ন্যূনতম করতে হবে, অথবা নির্দিষ্ট ভেরিয়েশনের জন্য আমার খরচটাকে ন্যূনতম করতে হবে, নীতিমালা যেটাকে আমরা আগেই বলছি। এখন আমরা যদি একটা কস্ট ফাংশন ধরি এরকম C0 প্লাস সামেশন CI/NI, এখানে সিটা কি, সিটা হচ্ছে আমার জরিপের খরচ, C0 কি, C0টা বলতেছি আমরা ওভারঅল কস্ট, সার্বিক খরচ, আর এখানে CI টা হচ্ছে আইতম স্তরের খরচের পরিমাণ, আর NI টা হচ্ছে আইতম স্তরের নমুনা রাখা। তাহলে এই কস্ট ফাংশনের আমার ফিক্স থাকবে, এই শর্তে আমরা এনআই এর মানটা যদি বের করি তাহলে আমার ভেরিয়েন্সের মানটা ন্যূনতম ধরে আমরা এই শর্তে যদি তাহলে আমাদের স্যাম্পল সাইজটা কিরকম হবে সেটাই আমরা বের করব। তাহলে আমার ধরি আগের মতন একটু যেটা আমরা দেখাইলাম, S সমান ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি মাইনাস ল্যামডা সি মাইনাস C0 মাইনাস সামেশন CI/NI। এই যে কোয়ান্টিটি এটা কিছুই না, এস যে রাশি সেটা ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি মাইনাস কোয়ান্টিটি। এটা মোটামুটি তাদের কিছু মনে রাখতে হবে। মনে রাখার সুবিধা আছে, এখানে এস সমান হচ্ছে ভেরিয়েন্সের পরিমাণ মাইনাস ল্যামডা মাল্টিপ্লায়ার ধরবো, আর তারপরে এখানে যে খরচ ফাংশন দিলাম সেটাকে এই পাশে নিয়ে এসে যে রাশিটা হয় সেই রাশিটা, এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম আগের মতো, এখানে ল্যামডাটা ঠিক আগের মতো ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার। এখন এইটাকে আমরা মিনিমাইজ করব, তাহলে এটাকে আমরা যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি এনআই এর সাপেক্ষে, তাহলে পরবর্তী স্লাইডে দেখি আমরা সেটা কি আসে। এভাবে ডিফারেন্সিয়েশন করে 0 যদি বসাই, ডিফারেন্সিয়েশন আগের মতন তোমরা এখানে এটা কঠিন কিছু না, এনআই এর সাপেক্ষে যদি করো ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমাদের নলেজ আছে, তাহলে আমরা এখান থেকে এনআই এর মানটা পাই এরকম। তাহলে এদিকে যদি আমরা এটা সামেশন নেই, সামেশন নিলে এন এর মানটা হচ্ছে এই যে রাশি, এই রাশিটা আমরা পেলাম, এটা হচ্ছে 3। আগের মতন ইকুয়েশন 2 কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে স্মল ni বাই স্মল n, আর এখানে এই মানটা হয় আগের ইকুয়েশন আগের স্লাইডে দেখো, তোমরা লক্ষ্য করে দেখো, এই যে আমরা ইকুয়েশন 2 পেয়েছিলাম, সেই 2টাকে এই 3 দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে এই মানটা হচ্ছে অর্থাৎ ni এর মানটা হচ্ছে এটা। এটা আসলে কি, এটা তো অপটিমাম অ্যালোকেশনের মান, আমরা এটা আগে বর্ণনা করেছি, আর এটা এখন কিভাবে আসে সেই জিনিসটাই আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, তো কিভাবে ডিরাইভ করতে হবে এটাও আসে। আশা করি শিক্ষার্থীরা তোমরা অ্যালোকেশন কি, বিভিন্ন অ্যালোকেশনের বর্ণনা, সেই অ্যালোকেশনটা কিভাবে আসছে এবং ওই অ্যালোকেশনের অধীনে স্ফীত দৈর্ঘ্য নমুনার ভেদাঙ্কের মানটা কিরকম এটা বুঝতে পেরেছো। এবার আমরা বিভিন্ন বন্টনের সাথে একটার সাথে আরেকটার কিরূপ সম্পর্ক আছে এটা একটা বিষয়। সর্বোত্তম বন্টন থেকে আমরা কিভাবে সমানুপাতিক বন্টন পেতে পারি এটা একটা শর্ত। আমরা যদি প্রতিটা স্তরে সর্বোত্তম বন্টন ক্ষেত্রে প্রতিটা স্তরের খরচ যদি সমান ধরি এবং প্রতিটা স্তরের পরিমিত ব্যবধান এককগুলির মধ্যে যে ভেরিয়েশন আছে এটা প্রত্যেকটা স্তরের যদি সমান হয়, তাহলে দেখো আমাদের সর্বোত্তম বন্টনের যে বন্টন ব্যবস্থা আছে সেটা কি হয়, সেটা কিন্তু আলটিমেটলি সমানুপাতিক বন্টনের রূপান্তরিত হয়। লক্ষ্য করে দেখো, এই যে এখানে এনআই এসআইটা হয়ে গেল এস, সিআই গুলা হয়ে গেল সি, এইভাবে যদি করি আমরা লক্ষ্য করে দেখো এখানে সি স্কয়ার রুট সি স্কয়ার রুট সি, এটা ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে এনআই, এস বাইরে চলে আসে কাটা যায়, তাহলে ফাইনালি কি n ইনটু ni বাই সামেশন ni, সামেশন ni সমান n,
লক্ষ্য করে দেখো এটা, তাহলে ছিলাম আমরা এইরকম, এই শর্তে এটা চলে আসলো। এটা কি? এটা হচ্ছে সমানুপাতিক বন্টন। এটা অনেক সময় ছোট প্রশ্ন হিসাবে আসে। এখন সর্বোত্তম বন্টন থেকে নেমান বন্টন কিভাবে আমরা নিতে পারি, সেটা হচ্ছে যদি আমরা শুধুমাত্র প্রত্যেকটা স্তরের খরচের যদি সমান ধরি, সার্বিক খরচের সমান হয়, প্রতিটা স্তর থেকে খরচের পরিমাণ সমান হয়, তাহলে সেই মানটা যদি আমরা এখানে বসাই, বসাইলে লক্ষ্য করে দেখো যত জায়গায় সিআই আছে সেই জায়গায় আমরা সি বসাই নিলাম, নিলে কি হয়? এটা আসলে কি? এটা হচ্ছে গিয়ে নেমান বন্টন। তাহলে সর্বোত্তম থেকে আমরা নেমান বন্টন এই শর্তে আমরা দিতে পারি। এখন আসে শিক্ষার্থীরা, একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা স্তরিত দৈব নমুনায়নের যে বিভিন্ন বন্টন আছে, সেই বন্টনের অধীনে যে বেদাঙ্ক গুলা পেলাম, যেমন আমরা প্রফেশনাল এলোকেশনের অধীনে ভেরিয়েন্স, ইনকাম এলোকেশনের ভেরিয়েন্স, আর আমরা যদি ওই ডাটা থেকে সরল দৈব নমুনায়নের মাধ্যমে ভেরিয়েন্স বের করি, তাহলে তিনটা ক্ষেত্রে, সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে নমুনা গড়ের ভেদাঙ্ক, তারপরে প্রপোর্শনাল এলোকেশনের অধীনে নমুনা গড়ের ভেদাঙ্ক, অপটিমাম এলোকেশনের অধীনে নমুনা গড়ের ভেদাঙ্ক যদি বের করি, এই তিনটি ভেদাঙ্কের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে তুলনা করলে কোন ভেদাঙ্কটা সবচেয়ে ভালো হবে, কোন মানটা আমাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য হবে, এটা একটা বিষয় আমাদের। যদি প্রতিটা স্তরের যে সমগ্র আকার, সেটা যদি 1/ni মানটা আছে, এটাকে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে এই সম্পর্কটা আমরা পাই। র্যান্ডম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর অধীনে ভেরিয়েন্সটা হবে সবচেয়ে বড়, তারপরে হবে প্রপোর্শনাল এলোকেশনের অধীনে, তারপরে হবে অপটিমাম এলোকেশনের অধীনে। অর্থাৎ অপটিমাম এলোকেশনের অধীনে ভেরিয়েন্সটি হবে আমাদের সবচেয়ে ইফিশিয়েন্ট। অর্থাৎ আমরা যদি ওই যে যথার্থ বললাম প্রিসিশন, সেই প্রিসিশনটা হবে সবচেয়ে বেশি অপটিমাম এলোকেশনের, তারপরে হবে প্রপোর্শনালে, তারপরে হবে র্যান্ডম। প্রমাণটা অনেক সময় পরীক্ষায় আসে, আমরা এটা লক্ষ্য করি কিভাবে, এটা প্রমাণটা আমরা করব। আমরা জানি শিক্ষার্থীরা সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে নমুনা করে বেদাঙ্কের মানটা ভেরিয়েন্স অফ ওয়াই বার, এটাকে আমরা ভেরিয়েন্স অফ একটা সাফিক্স দিই রেন, রেন মানে হচ্ছে র্যান্ডম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অনেক এসআরএস লেখা থাকে। সেই মানটা কি? ওই মানটা কিন্তু আমরা আগেই বের করেছি পূর্ববর্তী ক্লাস, ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইনটু ক্যাপিটাল এস স্কয়ার বাই এন। এটাকে যদি আমরা মডিফাই করি, তাহলে তার চেহারাটা এরকম দাঁড়াচ্ছে। এটা আমরা দিলাম ইকুয়েশন। স্তরিত দৈব নমুনায়নের সমানুপাতিক বন্টনের জন্য আমরা জাস্ট আলোচনা করলাম তোমাদের কাছে, ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি আন্ডার প্রপোর্শনাল এলোকেশন, সেই মানটা কত? ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন স্মল এন সামেশন ডব্লিউআইএসআই স্কয়ার। কিন্তু আমরা আলোচনা করেছি, এটাকে আমরা মডিফাই করে এরকম 1 মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন এরকম ভাবে দিলাম। এটা হচ্ছে ইকুয়েশন 2। এবং ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি নেমান বন্টনের আন্ডার অপটিমাম এলোকেশন, অপটিমাম এলোকেশন নেমান অপটিমাম, যেটা অপটিমাম এলোকেশনের অধীনে সেই ভেরিয়েন্সটা কত, এরকম। একটু আগেই কিন্তু আমরা এটা আলোচনা করেছি। তাহলে এই মানটা হচ্ছে এরকম, এখানে ডাব্লিউআই এর মানটা আমরা বসায় দিলাম, বসায় দিলে ডাব্লিউআই হচ্ছে ক্যাপিটাল এন আই ক্যাপিটাল এন, এই মানটা যদি আমরা এভাবে বসাই, ডাব্লিউআই টা পরিবর্তন করে নেই, তাহলে সেই মানটা হচ্ছে এরকম। আমরা দিলাম ইকুয়েশন 3। তাহলে র্যান্ডম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর অধীনে ভেরিয়েন্স এটা, আন্ডার প্রপোর্শনাল এলোকেশন এটা, তারপরে অপটিমাম এলোকেশনের অধীনে এটা। এই ভেরিয়েন্স গুলাকে আমরা আমাদের সুবিধার জন্য আমরা একটু তুলনা করব, যেহেতু আমরা তুলনা করার জন্য আমাদের একটা ক্যালকুলেশন করা লাগবে। আমরা পপুলেশন ভেরিয়েন্স এস স্কয়ার, যেটা সেটা ফর্মুলাটা কি? স্তরিত দৈব নমুনায়নে 1 বাই ক্যাপিটাল এন মাইনাস 1 সামেশন, প্রথম সামেশনটা স্তরের জন্য, পরের সামেশনটা প্রতিটা স্তরে কতগুলো একক আছে, আইতম স্তরে একক হচ্ছে ক্যাপিটাল এন আই, ওয়াই আই যে মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, এটা আমরা আগেই আলোচনা করেছি। এখানে ওয়াই আই যেটা কি? আইতম স্তরের যেতম মান। এবং এই রাশিটা এখানে যদি আমরা পক্ষান্তর করে নিই, তাহলে n মাইনাস 1 s স্কয়ার, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা সমান হচ্ছে আমার এই রাশিটা হোল সামেশন এটা। এখানে আমরা যদি এটা হচ্ছে ওয়াই বার হচ্ছে আমার টোটাল সমগ্রের গড়, আর প্রতিটা স্তরের সমগ্রকের গড় কি আমরা আগেই বলছি, আইতম স্তরের গড় হচ্ছে ওয়াই আই বার। আমরা সেই প্রতিটা স্তরের সমগ্রকের যে গড়, আইতম স্তরের সমগ্র হচ্ছে ওয়াই আই বার, এই মানটা আমরা এখানে ইনক্লুড করলাম। আমরা একটা মান ইনক্লুড করলাম, এই যে
ওয়াইআই বার প্লাস একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে আমাদের টোটাল যে কোয়ান্টিটি আছে তার কোনো পরিবর্তন হবে না। এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এখানে এটা ইনক্লুড করেছি। তাহলে এখানে এইটা হচ্ছে একটা রাশি প্লাস এটা আরেকটা রাশি, তাহলে এখানে কি রাশির ফলের বর্গ, তাহলে সেই বর্গটা ভাঙাইলে কি হবে পরবর্তী স্লাইডে আমরা দেখব। লক্ষ্য করে দেখো সম্পর্ক তো ঠিকই থাকলো, ডান পক্ষে এটা আসলে কিছুই না, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সামেশন গুলা তো আমরা নিয়ে নিলাম, একদম সিম্পল ক্যালকুলেশন শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। এখন এখানে এই রাশিটা ঠিকই থাকলো, এটাও আমরা ঠিক রাখলাম। এই রাশিটা কি লক্ষ্য করে দেখো, এখানে এই যে প্রথম যে রাশিটা আছে, দ্বিতীয় যে রাশিটা হচ্ছে ওয়াই আই বার মাইনাস ওয়াই বার, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে যেটা আছে অর্থাৎ প্রতিটা স্তরে আমার মান কোথায়, তম স্তরে যে তম মানটা হচ্ছে ওয়াই আই যে, আর ওই স্তরের গড় হচ্ছে ওয়াই আই বার। তুমি লক্ষ্য করে দেখো প্রতিটা স্তর থেকে আমরা কি নেই, এসআরএস এর মাধ্যমে নমুনা নেই, তাহলে এটা কি সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম এরিথমেটিক মিন, প্রতিটা স্তরের মান থেকে ওই স্তরের গড়ের ব্যবধানের সমষ্টি। আমরা কি জানি গাণিতিক ধরে একটা নতুন বৈশিষ্ট্য হচ্ছে যে সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম এরিথমেটিক মিন ইজ ইকুয়াল টু 0, সেই প্রপার্টি অনুযায়ী এই টোটাল রাশিটা কি হবে, এই টোটাল রাশিটা হয়ে যাবে 0। তাহলে বাকি থাকলো আমার এইগুলা, তাহলে এইগুলা হচ্ছে এটা কি লক্ষ্য করে দেবে শিক্ষার্থীরা ভালো করে, ডাবল সামেশন কে এবং এনআই ওয়াই আই যে মাইনাস ওয়াই আই বার হোল স্কয়ার, আসলে কি এটা আসলে হচ্ছে প্রতিটা স্তর থেকে যে মানগুলো আছে সেই মানগুলোর সাথে ওই স্তরের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি, গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি যদি নেই সেটাকে আমরা কি বলি ভেরিয়েন্স না। ভেরিয়েন্সের সংজ্ঞা কি, কতগুলো মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাই আমরা, ভেদাঙ্ক পাই, আসলে সেই ভেদাঙ্ক। এখন ওই স্তরের ভেদাঙ্ক কত, এস আই স্কয়ার হবে, এখন এস আই স্কয়ার যদি হইতে তাহলে তো এন মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে, ওই স্তরে এনআই মাইনাস 1 দিয়ে ভাগ করা লাগবে, আমার তো এখানে এনআই মাইনাস 1 নাই, সেই জন্য তাহলে এই সামেশনের এই অংশটুকু সমান হবে এনআই মাইনাস 1 ইন্টু এসআই স্কয়ার। এই যে তোমাদের জন্য এখানে বিষয়টা যেটা এসআই স্কয়ারের ডেফিনিশন কি 1 বাই এনআই মাইনাস 1 ইন্টু সামেশন ওয়াইআই যে মাইনাস ওয়াইআই হোল স্কয়ার, এটাকে পক্ষম করতে এখানে এসআই স্কয়ার। এইখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা ওয়াইআই বার ওই আইতম স্তরের গড় প্লাস সার্বিক গড়, তাহলে দুইটি হচ্ছে গিয়ে এখানে তোমার এনআই ওই স্তরের জন্য সেটা কি হয়ে যাবে ধ্রুবক, তাহলে ধ্রুবক হইলে এটা এনআই সামটা উঠে এনআই আর এটা হয়ে যাবে ওয়াইআই বার যেটা আছে এজ ইট ইজ। এখন যদি 1 বাই এনআই আমরা নেগলিজিবল ধরি, পাশাপাশি আমরা সমগ্রকের আকারটা যদি খুব বড় হয় তাহলে কি ধরি এনআই মাইনাস 1 সমান কিন্তু আমরা এনআই বলতে পারি। কিভাবে n মাইনাস 1 সমান n তা যায় ফর লার্জ স্যাম্পল প্রপার্টি, সেই ক্ষেত্রে n স্কয়ার, এই যে এখানে n মাইনাস 1 স্কয়ার ছিল এটা সমান হয়ে যাবে n স্কয়ার, এটা সমান কি আমরা ni মাইনাস 1 n হয়ে যাবে, এখানে ni থাকবে, তাহলে n স্কয়ার সমান সামেশন ni স্কয়ার প্লাস এটা, এখান থেকে আমরা s স্কয়ারের মানটা কি করব, এই যে n এইদিকে ভাগ করে নিলাম সেই মানটা হবে এটা। তাহলে এটাকে যদি আমরা wi ni কে n w নেই তাহলে রাশিটা হবে এরকম, রাশিটা হবে এরকম। এই স্কয়ারের মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে ভেরিয়েন্স অফ র্যান্ডম, এই স্কয়ারের মানটা আমরা আগে যেখানে র্যান্ডম সিম্পল র্যান্ডম শ্রেণীর ভেরিয়েন্স সেই জায়গায় যদি বসাই সেই মানটা হবে এরকম, এবং এই মানটাকে যদি আমরা মডিফাই করি শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে এইরকম ভাবে একটা মান পাই আর এরকম আরেকটা মান, এই মানটা কিছুই না, এটা হচ্ছে প্রপোর্শনাল অ্যালোকেশনের ভেরিয়েন্স প্লাস একটা পজিটিভ রাশি পাই, তাহলে ভেরিয়েন্স অফ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সমান পেলাম ভেরিয়েন্স অফ প্রপোর্শনাল প্লাস একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে কি ভেরিয়েন্স অফ র্যান্ডম অবশ্যই বড়, এটা আমরা এখানে দেখাই দিলাম। এবার আসি আমরা ভেরিয়েন্স অফ প্রপোর্শনাল মাইনাস ভেরিয়েন্স অফ অপটিমাম, ভেরিয়েন্স এর মান আমরা জানি, তাহলে ভেরিয়েন্স অফ প্রপোর্শনাল এটা আর অপটিমামের এটা দুইটা যদি বিয়োগ নেই এবং এখানে যদি এটাকে আমরা সরল করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে সরল করি তোমরা এই ভেরিয়েন্সের মানগুলো কিভাবে আমরা আগের স্লাইডে পেয়েছি, বিয়োগ করলে এখানে আমরা সরলীকরণ করলে এই মানটা এইরকম চেহারায় আসে, লক্ষ্য করে দেখো, তাহলে এটা 1 বাই স্মল এন ক্যাপিটাল এন,
আর এখানে ni si মাইনাস s বার হোল স্কয়ার। এখানে আমরা s বারের যে মানটা একটা মান আমরা এখানে নিয়ে নিলাম। তোমরা এই বিষয়টা বইয়ের মধ্যে আরো বিস্তারিত আছে। এই ব্যবধান হবে এরকম একটা রাশি, লক্ষ্য করে দেবো। স্যাম্পল সাইজ এন, পপুলেশন সাইজ ক্যাপিটাল এন, দুইটাই কিন্তু কনস্ট্যান্ট। প্লাস পার্টিকুলার কোন স্তরের জন্য ni এর মানটা সেটা ফিক্স, si ওই স্তরের পরিমিত ব্যবধান, অর্থাৎ তার বর্গ নিলে বেদাঙ্ক, বেদাঙ্ক তো কখনো ঋণাত্মক হয় না। s বার সেটা একটা কনস্ট্যান্ট, এবং এখানে একটা মানের সাথে একটা মানের ব্যবধানের বর্গ, তো বর্গ রাশি তো কখনো ঋণাত্মক হয় না। তাহলে এই টোটাল রাশিটা সর্বদাই ধনাত্মক। তাহলে আমরা কি পেলাম? ভেরিয়েন্স অফ প্রপোর্শনাল থেকে অপটিমাম যদি আমরা বিয়োগ করি তাহলে একটা পজিটিভ কোয়ান্টিটি পাই। এর অর্থ কি? ভেরিয়েন্স অফ প্রপোর্শনালটা বড়, ভেরিয়েন্স অফ অপটিমামটা ছোট। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই ভেরিয়েন্স অফ প্রপোর্শন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ভেরিয়েন্স অফ অপটিমাম। এই শর্তটা আমরা এখানে এস্টাবলিশ করলাম। দেখুন এইটা তোমরা আরো বুঝতে, ভেরিয়েন্স অফ প্রপোর্শনের মান যদি 10 হয় আর অপটিমামের মান যদি মনে করো 5 হয়, তাহলে 10 থেকে 5 গেলে কত? 5 পজিটিভ। তাহলে আমরা আগের স্লাইডে কি পেলাম শিক্ষার্থীরা? আগের স্লাইডে পেলাম যে ভেরিয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েন্স অফ প্রপোর্শনাল থেকে বড়, আর এখানে আমরা পাইলাম কি? ভেরিয়েন্স অফ প্রপোর্শনাল অপটিমাম থেকে বড়। তাহলে দুইটা কন্ডিশনকে যদি আমরা একত্রিত করি তাহলে আমাদের যে শর্তটা আছে, ভেরিয়েন্স অফ y বার আন্ডার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভেরিয়েন্স অফ y বার প্রপোর্শনাল ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভেরিয়েন্স অপটিমাম এলোকেশন। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলা বুঝতে পেরেছো আমার আলোচনা থেকে। তো আমরা আলোচনা করলাম, তোমাদের আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদিও কোনো জায়গায় প্রবলেম হয়, আমার আলোচনার সাথে তোমরা বই থেকে মিলে নিও। বইয়ের রেফারেন্স আমরা এর আগের ক্লাসগুলো বলছি, আজকে আবারও বলছি। বইয়ের রেফারেন্স গুলা তোমরা বাংলা একাডেমি থেকে প্রকাশিত কেশবচন্দ্র বৈয়া স্যারের নমুনায়ন পদ্ধতি ও এর প্রয়োগ ভলিউম 1 এই বইটা দেখতে পারো। তারপরে বাংলা বই হিসাবে আরেকটা বই আছে নমুনায়ন মৌলিক পরিসংখ্যান তত্ত্ব প্রয়োগ, এটা হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আরেকটা বই একই নামে বই আছে, আরেকটা হচ্ছে গিয়ে তোমার রবীন্দ্রনাথ শীল এবং মনীন্দ্র কুমার রায় এই স্যারের বই। আর ইংরেজি বই হিসাবে তো WH কোকরানের স্যাম্পলিং টেকনিক এবং নুরুল ইসলাম স্যারের স্যাম্পলিং এর বইটা তোমরা দেখো। এছাড়া দারোগা সিং এবং FH চৌধুরীর একটা ইন্ডিয়ান বই আছে, সেটাও তোমরা দেখতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে স্তরিত দ্রবণের বন্টন সমস্যা, বন্টনের আলোকে বিভিন্ন ভেরিয়েন্স, বিভিন্ন এস্টিমেশন গুলো আমরা জানলাম। তো তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করো। তো করোনাকালীন এই সময় সবাই সুস্থ থাকো এই প্রত্যাশা করে আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। খুদা হাফেজ।